নির্লজ্জতার চূড়ান্ত নিদর্শন স্থাপন করল ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার। সে দেশের মৌলবাদীর হাতে যেভাবে নিত্য নৈমিত্তিক প্রত্যেক দিন বাঙালি হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, সেই বাঙালি হিন্দুদের বাঁচাতে এবং একজোট করতে যে মানুষটির সবথেকে বেশি অবদান রয়েছে, সেই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করলো ওপার বাংলার পুলিশ। মোহাম্মদ ইউনূস তিনি নাকি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, অথচ একজন ব্রহ্মচারী, একজন মহাপ্রভু তাকে গ্রেপ্তার করলেন কোনো রকমের কোনো প্রপার কারণ ছাড়াই। যে মহাপ্রভু কোনো দিন কোনো মিছিল থেকে কোনো হিংসাত্মক ডাক দেননি, কোনো সম্প্রদায়ের ওপর কোনো বিরূপ মন্তব্য এখনো পর্যন্ত করেননি, কিংবা কোনো রাজনৈতিক দলকে ভালো বা কোনো রাজনৈতিক দলকে বাজে এমন শব্দবন্ধ কোথাও না উচ্চারণ করলেও, যেহেতু তার ডাকে বাংলাদেশের হিন্দুরা জোট বাঁধছিল, তাই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনূস তার নিজের আসল রূপটা প্রকাশ করে দিলেন, যে কত বড় মৌলবাদী নেতা তিনি, কত বড় অশান্তি প্রেমী তিনি। এই রকম একজন ইস্কনের মহারাজকে গ্রেপ্তার করে নির্লজ্জতার নজির সৃষ্টি করলেন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনূস। ধিক্কার জানাই মোহাম্মদ ইউনূসকে, হাজারো ধিক্কার। আজকে সেই তথ্য আপনাদের সামনে অবশ্যই দেব, কিন্তু তার আগে অন্তত পর্ব শোনার আগে এই মোহাম্মদ ইউনূসকে ধিক্কার জানিয়ে এবং তার শান্তিতে নোবেল পুরস্কার আর তার কাছে রেখে দেওয়ার কোনো যোগ্যতা নেই এমন দাবি জানিয়ে আজকের পর্ব শুরু করব। অবশ্যই আপনারা এতে সমর্থন জানাবেন, এটাই কামনা করব। এবং পর্বটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট শেয়ার করতেই হবে অন্তত আজকের পর্বটিতে, যাতে করে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায় এই মোহাম্মদ ইউনূসের নির্লজ্জতার এই খবরটি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, খবর তথ্য সবই আপনাদের সামনে দেব, কিন্তু প্রথমে আপনাদের দেখিয়ে নিতে চাইব যে এই মহামান্য ব্যক্তিটি, যার নাম চিন্ময় কৃষ্ণ দাস, তিনি ওপার বাংলার হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করার আর্জি জানিয়ে সেদেশে শান্তি কামনার্থে হিন্দুদের একজোট করার চেষ্টা করছিলেন। তার এক ডাকে লক্ষ লক্ষ হিন্দু মানুষরা সমাবেশ করছিলেন। সেটা একেবারে গাত্র জ্বালা তৈরি হয় মৌলবাদী নেতা ইউনূস প্রশাসনের। সেই কারণেই এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ব্যক্তির একটি বক্তব্য আপনাদের সামনে শোনাতে চাইব, এবং বক্তব্যটি শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটির ওপর কেন ওপার বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষ ভরসা করেছে, এনার ওপর আস্থা দেখিয়েছে, সেটা এই বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন। তারপরে আজকে পর্ব জুড়ে প্রচুর তথ্য দেব। শুনুন আগে প্রথমে এই বক্তব্যটি। অজুহাতে কত শত শত হিন্দু এখনো জেল কাটছে, কিন্তু চোর, ডাকাত, সন্ত্রাসী, জঙ্গি কেউ বাকি নাই, সবাই জেল থেকে বেরিয়ে গেছে। কিন্তু হিন্দুদের কপালের কোনো ভাগ্য পরিবর্তন। ভগবান শ্রীরামচন্দ্রের ভক্ত হই, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের পথে চলি, তাহলে আমরা ভীত হব না, মৃত্যু ভয়ে পালিয়ে যাব না, আমরা বিভক্ত হব না, আমরা সংঘবদ্ধ হব এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে। বাংলাদেশের কিছু সেকুলার পন্থী বলে তথাকথিত সাম্প্রদায়িক কলামিস্ট সাংবাদিক, তারা শ্রীরাম ধ্বনি শুনলে গায়ের গাত্রদাহ হয়। তাদের আজকে বাংলাদেশের সরকারি চাকরি থেকে বিভিন্ন অজুহাতে হিন্দুদেরকে অপসারণ করা হচ্ছে। একজন কর্মকর্তা ঢাকায় আমাকে বলল, সে আমাদের 4 তারিখ সমাবেশে গিয়েছে, কোথায়? শহীদ মিনারে। আর একদিন লালমনিরহাট একটা মন্দিরের ছবি পোস্ট করেছে একটা সাধুর সঙ্গে। এই অপরাধে তাকে ইস্কনের চর ভেবে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য জোর করে রিজাইন লেটার নিয়েছে। তাহলে আপনি চিন্তা করতে পারেন দেশের পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। যখন মঠ মন্দির, আপনার পরিবার আক্রান্ত হবে, আপনারা যেন সুরক্ষা দিতে জানেন। আপনারা দয়া করে নারীরা আত্মপ্রত্যয়ী সাহসী হন। মা কালী হচ্ছে নারী, মা ভবানী হচ্ছে নারী। শুনলেন বন্ধুরা, তিনি কি বার্তা দিয়েছেন? তিনি এই বার্তায় দিয়েছেন যে উদাসীন হয়ে বসে থাকলে চলবে না। ওর ঘরে আগুন লেগেছে, আমার কিছু হয়নি বলে ওর ঘর নেভাতে যাব না, এই যাদের মানসিকতা,
তাদেরকে তিনি সতর্ক করেছেন, বলেছেন অন্যের ঘরে আগুন লাগলেও তার ঘরের আগুনটা নেভাতে প্রত্যেক সনাতনীকে জোটবদ্ধ হতে হবে। এবং কত বড় একটা সত্যি কথা, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায়শই বলে থাকেন, এবং সেই কারণেই এই ধরনের মানুষ যে মৌলবাদীদের আক্রমণের শিকার হবেন, যে দেশে মৌলবাদী সরকার চলে তারা এই ধরনের মানুষকে যে সহ্য করতে পারবেন না, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখনো পর্যন্ত এই ব্যক্তির সম্পর্কে একটি ভিডিও দেখাতে পারবেন না যেখানে মুসলিমদের সম্পর্কে কোনো বাজে কথা বলেছেন ইনি, কিংবা কোনো রাজনৈতিক দলকে ইনি ভোট দিতে বলেছেন বা অন্য রাজনৈতিক দলের নিন্দা করেছেন। একটা বক্তব্য শোনাতে না পারলেও মোহাম্মদ ইউনূসের সরকার এই ব্যক্তিটিকে ভয় পেয়েছেন, তার কারণ তার এক ডাকে লক্ষ লক্ষ সেখানকার হিন্দু মানুষরা সমাবেত হতেন। উদাহরণ হিসাবে আপনাদের একটা ভিডিও দেখাতে চাইবো। এই মহারাজ বাংলাদেশের হিন্দু বা সনাতনীদের একবদ্ধ করার জন্য সম্মিলিত সনাতনী জাগরণ জোট নামে একটি জোটের প্রধান ছিলেন, এবং গতকাল বিকেলে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে সেদেশের গোয়েন্দা বিভাগ। তাকে ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। কিন্তু কেন না, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় দাসকৃষ্ণ ওই মঞ্চের মুখপাত্র ছিলেন। ওই সমাবেশের পরপরই চিন্ময় দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামের একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এইটা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছেন। আসল উদ্দেশ্যটা তো আপনারা বুঝেই গিয়েছেন, যে এই ব্যক্তির ডাকে যেখানে বাংলাদেশের লাখ লাখ হিন্দুরা সমাবেত হচ্ছেন, সেই ব্যক্তিকে যে মৌলবাদের রক্তচক্ষুর মধ্যে পড়তে হবে, এটাতে আর নতুন কথা কি রয়েছে। কিন্তু আপনাদের দেখাতে চাইবো, এই গত 25 তারিখে ঢাকার রংপুরে এবং চট্টগ্রামে এই ব্যক্তির ডাকে লক্ষ লক্ষ হিন্দুদের সমাবেশ, সেটা কার্যত ইউনূস প্রশাসনকে ভয়ে ভীত করে দিয়েছিল। আসুন একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখায়। এই ভিডিওটি শেয়ার করেছেন তসলিমা নাসরিন। তিনি সনাতনী পক্ষদের কথা বলেছেন যে এই নিরীহ সনাতনীরা তারা বাংলাদেশে নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সমাবেত হয়েছিলেন। তার একটা ভিডিও আপনারা দেখুন, আর এই ভিডিওটাই কার্যত ইউনূস প্রশাসনের থরহরি কম্প করে দিয়েছিল। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দেখতে পারলেন বন্ধুরা, একেবারে জনসমুদ্র বলা চলে। যে দেশে মাত্র 5 থেকে 6% হিন্দু রয়েছে, সেখানে এত বড় জনসমাবেশ এই মৌলবাদ সরকারের মাথা ঘুরিয়ে দিয়েছিল। তার কারণ যেভাবে নির্বিচারে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই ভিডিওগুলো আপনাদের সামনে আমি দেখাতে পারবো না। কতটা নির্লজ্জ মনুষ্যত্ব না থাকলে একটা প্রশাসন বা সেদেশের মানুষ এরকম আচরণ করতে পারে না, সেটা আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। অথচ এই সমস্ত কিছু দেখার পরেও বাংলাদেশের প্রশাসন বেছে বেছে সেখানকার সনাতনীদের গ্রেপ্তার করে জেলের মধ্যে ভরে দিচ্ছেন। অথচ সেখানকার যারা দাগী অপরাধীরা রয়েছেন, যারা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত রয়েছেন, একের পর এক এই সমস্ত নেতাদের মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের জেল মুক্তি করছেন। এই রকম একজন মৌলবাদ নেতা মোহাম্মদ ইউনূসকে আমেরিকার সহযোগিতায় তাকে নাকি শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। একবার ধিক্কার জানাবেন অন্তত আজকের পর্বের মধ্যে। তবে এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ইমিডিয়েটলি তাকে যদি ছাড়া না হয়, তাহলে বাংলাদেশের সীমান্তের কাছে গিয়ে আমরা আন্দোলন করব। এমনকি দুই দেশের মধ্যে যা পণ্য পরিবহনের ব্যবস্থা আছে সেটাকেও অচল করে দেব।
চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্যটা গুরুত্বপূর্ণ, কিন্তু কতটা কাজে আসবে তা সময়ই বলবে। তার বক্তব্যটা শুনুন। এর অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউনূস সরকার গ্রেপ্তার করেছে। আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত। মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং, সিটিং, ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড। আমরা এটা নিয়ে ওরিডও নই, চিন্তিতও নই, আমরা ভাবিতও নই। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, শুনলেন বন্ধুরা, শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের মধ্যে নিশ্চিতভাবে আবেগ রয়েছে, থাকাটাই স্বাভাবিক। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিশ্চুপ। এই ধরনের ওপার বাংলায় হিন্দুদের ওপর হামলা হওয়ার পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চুপ। তিনি এখন আমাদের এই রাজ্যে ওয়াকআপ বিল নিয়ে ভাবিত। ওয়াকআপ বিলে কেন্দ্রীয় সরকার যে ধরনের নীতি পরিবর্তন করতে চাইছেন সেটিকে কিভাবে আটকানো যায় তার শত চেষ্টা করলেও ওপার বাংলায় হিন্দুদের উপর ব্রুটালি আক্রমণ হচ্ছে, যেগুলো আপনাকে বাংলাদেশে গিয়ে দেখতে হবে না, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বুঝতে পারবেন। ঠিক এইরকম পরিস্থিতিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। জাস্ট একটা বর্ডারের এপার ওপারে আমাদের একটা দেশ, একটা রাজ্যের অবস্থান যেখানে, সেই অবস্থায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই আবেগটা আমি বুঝতে পারছি। কিন্তু এই আবেগটা কি বুঝবে নরেন্দ্র মোদীর সরকার, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর? তাদের কাছ থেকে কোনো বিবৃতি পাবো? দেখুন, বাংলাদেশকে বিপদে ফেলতে ভারতবর্ষের জন্য খুব একটা বড় ব্যাপার নয়। যে ধরনের ডিপেন্ডেন্সি বাংলাদেশের রয়েছে ভারতবর্ষের সঙ্গে, তার কয়েকটা জিনিস বন্ধ করে দিলেই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কিন্তু ওপার বাংলায় কন্টিনিউয়াসলি হিন্দুদের ওপর অত্যাচারের পরেও দু একবার সতর্কতামূলক বক্তব্য ছাড়া আমাদের কেন্দ্রীয় সরকার পর্যন্ত তেমন কোনো কড়া ভাষায় জবাব কেন দিচ্ছেন না, এই প্রশ্নটা অবশ্যই উঠবে। তার কারণ আজকে ওপার বাংলায় যা ঘটছে তার বেশ কিছু অংশ প্রতিফলিত হচ্ছে আমাদের এই রাজ্যে। আপনারা সকলেই জানেন, প্রত্যেকটি পুজোতে যেভাবে আমাদের এই রাজ্যে পর্যন্ত যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ সেখানকার দেবদেবীর মূর্তি কিভাবে ভাঙা হচ্ছে সেটা আমরা সকলেই দেখেছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেগুলো হাইলাইট করেছেন বারবার তিনি। এদৎ সত্ত্বেও আমাদের কেন্দ্রীয় সরকার যেমন চুপ করে বসে রয়েছে, আমাদের কেন্দ্রীয় সরকার ওপার বাংলার হিন্দুদের ওপর আক্রমণ কিংবা এই চিন্ময় স্বামীকে গ্রেপ্তার করা নিয়ে এখনো পর্যন্ত সংবাদ রেকর্ড করা পর্যন্ত যে বক্তব্য রাখলেন না, সেটা অবশ্যই আমাদের বিস্ময় সৃষ্টি করে। কিন্তু আমরা তাতেও বিশ্বাস করি, আমরা ধৈর্য ধরি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এস জয়শঙ্করের তরফ থেকে কোনো না কোনো বিবৃতি অবশ্যই জারি করা হবে ওপার বাংলার জন্য। এবং তারা যদি এই মৌলবাদের রাস্তা থেকে সরে না আসেন, তাহলে আগামী দিনে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে অন্তত মতামত। একজন সাধু সন্ত, তাকে নাকি দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার করছে বাংলাদেশ। এটা কতটা লজ্জার একবার ভেবে দেখবেন। আমাদের ভাগ্য ভালো যে আমাদের এই রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে না। শুধুমাত্র এই সংখ্যালঘু বলে তাদের ওপর একটা গোটা প্রশাসন অত্যাচার নামিয়ে আসবেন তার ওপর কোনো দোষ ছাড়াই, সেটা আমাদের এই রাজ্যে, আমাদের এই দেশে ঘটে না, কিন্তু ওপার বাংলার মৌলবাদী দেশে সেখানে ঘটে। তবে হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী অবশ্য শান্তিতে নোবেল পুরস্কার পাননি, কিন্তু তিনি আমাদের এই দেশে কোনো সংখ্যালঘুর ওপর অনৈতিক কোনো অত্যাচারের ঘটনাকে যেমন প্রশ্রয় দেন না, কিন্তু ওপার বাংলার অন্তর্বর্তী সরকারের যিনি প্রধানমন্ত্রী তিনি অবশ্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এবং তাদের সরকারের আমলেই এই যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটে যাচ্ছে তা নিয়ে তিনি নিশ্চুপ নেই। এই কয়েকদিন আগেই তাদের সরকারের 100 দিন পূর্ণ হওয়ার পরেই মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য বলেছিলেন। বক্তব্যে তিনি কি বলেছিলেন? বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে বলে
ভারতে যে ধরনের সমাজ মাধ্যমে বা টিভি মিডিয়াতে খবর হচ্ছে সেটা অতিরঞ্জিত। তার কারণ তাদের দেশে যে ধরনের ঘটনা ঘটেছে হিন্দুদের ওপর অত্যাচার, সেটা অত্যন্তই কম। অন্তত শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনূস তেমনটাই মনে করেন, এবং তিনি এটাও মনে করেন যে এই প্রত্যেকটি ঘটনা নাকি পলিটিক্যাল, এর সঙ্গে ধর্মীয় কোনো রাজনীতি নেই, এমনটাই মনে করেছিলেন মোহাম্মদ ইউনূস। কত বড় হিপোক্র্যাট একজন নেতা, এবং আমেরিকাও কত বড় একজন হিপোক্র্যাট যে এই মানুষটি এত বড় মৌলবাদকে বিশ্বাস করে, মৌলবাদের ওপর ধোঁয়া দেয়, এই একটা মানুষকে কি করে শান্তিতে নোবেল পুরস্কার দিতে পারেন। এই বক্তব্যটা শুনলেই আপনারা বুঝতে পারবেন হিন্দুদের ওপর এত অত্যাচারের পরেও অত্যাচারের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং প্রত্যেক দিন যে নিত্য নতুন ভিডিওগুলো আমাদের সামনে আসছে সেগুলো দেখাতে পারবো না, কারণ অত্যাচারের মাত্রা এতটাই গভীর। কোনো মানুষকে, এমনকি জন্তু জানোয়ারকেও এই ধরনের অত্যাচার যেখানে করা হয় না, সেখানে মোহাম্মদ ইউনূসের সরকার বলছে এগুলো অতিরঞ্জিত। আসুন কি বলেছিলেন কয়েকদিন আগে, শুনুন। দায়িত্ব গ্রহণ করি, বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন। কিন্তু এটা নিয়ে যেসব প্রচারণা হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত। অল্প যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক, কিন্তু এইসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছে। আপনাদের সবার সহযোগিতায় আমরা দৃঢ়ভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছি। আমাদের দায়িত্ব গ্রহণের 2 মাসের মাথায় দেশের দুর্গাপূজা উদযাপিত হয়েছে। শুনলেন বন্ধুরা, ইনি নাকি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। দেখুন, যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি একটা ছোট ঘটনা হলেও তার মনকে নাড়িয়ে দেবে, তার কারণ তিনি সমস্ত মানুষের থেকে আলাদা। শান্তিতে নোবেল পুরস্কার তো আর সবাই পান না, যিনি পান তার মানে তার হৃদয় একটু কোমল, তার হৃদয় অন্যদের তুলনায় আলাদা। কিন্তু এই একটা মানুষ যিনি বলছেন যে বাংলাদেশের অত্যাচারের মতো ঘটনা সেটা অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে, তাকে এখনো কি করে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে রেখে দেওয়া হয়েছে, এটাই আমার প্রশ্ন। যাই হোক, আমার তো জানা নেই একবার নোবেল পুরস্কার দিয়ে দিলে সেটাকে প্রত্যাহার করে নেওয়া যায় কিনা, তবে আমেরিকার মতো দেশ তারা প্রত্যাহার করবেন এমনটাও আশা করা যায় না। কিন্তু এই ধরনের আচরণ, তুলসী গাবার্ড, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প নতুন সরকারে নির্বাচিত হয়েছেন, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। এই ঘটনার পর তিনি কি বিবৃতি দেন, এবং তুলসী গাবার্ডকে তিনি তার নতুন গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। যে তুলসী গাবার্ড তিনি একজন আদ্যপ্রান্ত আমেরিকান হলেও তিনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন, হিন্দু ধর্মের প্রতি তার বিশ্বাস রয়েছে। সেই তুলসী গাবার্ডকেও অনেকেই ট্যাগ করে এই ঘটনাকে উল্লেখ করছেন। এবার আমরা দেখব যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই নিয়ে কি বক্তব্য রাখে। তবে অত্যন্ত নিন্দাজনক একটি ঘটনা, আপনারা সকলেই প্রতিবাদ করুন। আজকে ওপার বাংলায় যা ঘটছে এপার বাংলাও ঘটতে বেশি দিন সময় লাগবে না, তার কারণ 2 প্রশাসনের একেবারে সমান নীতি। যদিও 2টি আলাদা দেশ, কিন্তু 2টি প্রশাসনের মধ্যে প্রচুর মিল রয়েছে। তাই আজকে যদি আমরা ওপার বাংলার এই ঘটনাকে দেখে প্রতিবাদ করতে না পারি, ঠিক যেমনটি ওই চিন্ময় মহাপ্রভু বলছিলেন যে অপরের বাড়িতে আগুন লেগেছে বলে নিজের বাড়িতে নিশ্চিন্তে যারা ঘুমাচ্ছেন, সেইটা কিন্তু হওয়া চলবে না। বরঞ্চ নিশ্চিন্তে না ঘুমিয়ে অন্যর বাড়ির আগুন নেভানোর চেষ্টা করুন। তিনি কোথাও বলেননি যে যারা আগুন লাগাচ্ছে তার বাড়িতে আগুন লাগিয়ে দিন, এই ধরনের হিংসার কথা তিনি বলেননি। বরঞ্চ বলেছেন যে যার বাড়িতে আগুন লাগছে তার বাড়িতে আগুন নেভানোর চেষ্টা করুন। এই রকম একজন অহিংস মানুষকে যে প্রশাসন গ্রেপ্তার করতে পারে, এবং সেই গ্রেপ্তারের পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন একটা কোনো স্টেটমেন্ট আসে না, তখন পশ্চিমবঙ্গের আমাদের সকলকে কিন্তু এ নিয়ে সতর্ক থাকতে হবে, কারণ এটা শুধুমাত্রই সময়ের অপেক্ষা। ওপার বাংলায় যা ঘটছে আমাদের এ রাজ্য এদেশে ঘটলেও অবাক হবার কিছু থাকবে না। যাই হোক, আপনারা কি বলবেন? আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশন কিন্তু চাই। প্রত্যেকে একটা কমেন্ট, একটা লাইক বা আপনাদের মতামত অবশ্যই জানাবেন, তার কারণ এই ধরনের ঘটনার নিন্দা করার ভাষা যেখানে আমাদের নেই, সেখানে বাড়ির মধ্যে বসে চুপচাপ বসাটা আমার মনে হয় একেবারেই অমূলক। প্রত্যেকেই প্রতিবাদ জানাবেন, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেখছেন এর প্রতিবাদ অবশ্যই করবেন। এখনকার মতো এখানে শেষ করলাম। হলে চলবে না, আরেকজনের গায়ে আঘাত লেগেছে আমার গায়ে লাগেনি, এই মনোভাব 2 দিন পরে আপনাকেও আক্রান্ত করবে। যারা ঘরের ভেতর বসে থাকবেন তারা ঘরে আগুন লেগে পুড়ে মরবেন।
কিন্তু যদি ঘর থেকে বেরোন, অন্যের ঘরের আগুন নেভাতে চান, তাহলে আপনার জীবন বাঁচারও সম্ভাবনা রয়েছে। ফিলিস্তিনের দুঃখে পৃথিবীর প্রত্যেকটা মানবতাবাদী মানুষরা কান্না করছে। প্রতিটি মুসলিম ভাইরা, সারা পৃথিবীর মানুষ তারা আওয়াজ তুলছে ফিলিস্তিনি জনগণের জন্য। কিন্তু দুর্ভাগ্যদায়ী, হিন্দুদের জন্য কেউ বললে সেটা দোষাবহ হয়ে যায়, সেখানে অন্য ধরনের উদ্দেশ্য খুঁজে বেড়ানো হয়। তো সেজন্য আমি বলবো, পৃথিবীতে সমস্ত সনাতনীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। আমরা যত বিভেদগ্রস্ত হব, যত ভাগ হব, তত দুর্বল হব, তত ক্ষয়প্রাপ্ত হব। সাধু সন্ত সমস্ত মঠ মিশন সবার দায়িত্বশীল ভূমিকা নিবানোর সুযোগ এসেছে। সকলকে পাশে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে গোপাষ্টমীর বার্তা আমি পরিসমাপ্ত করছি। সবাই